নমস্কার, জবাব চাই বাংলার এই বিশেষ এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ। পাড়ায় পাড়ায় এবার আলোচনা হচ্ছে, তবে কি তদন্তের জাল গোটাচ্ছে সিবিআই? কয়লা কাণ্ডে আমরা দেখলাম একের পর এক গ্রেপ্তারি কয়েক সপ্তাহের মধ্যে। কাল আমরা দেখলাম সাতজনকে গ্রেপ্তার করা হলো, তার মধ্যে একজন ইসিএল এর কর্তা রয়েছেন এবং 3 থেকে 4 জন প্রাক্তন কর্তা রয়েছেন। এই এতজনকে ঘিরে কোথাও গিয়ে কি রাঘব বোয়ালদের ধরার চেষ্টা করছে সিবিআই? সিবিআই এর বিরুদ্ধে অভিযোগ, বেশ অনেকদিন ধরে অভিযোগ যে সিবিআই নিষ্ক্রিয়, সিবিআই এর সাথে নাকি সেটিং হয়ে গেছে শাসক দলে। সত্যি কি তাই? আর এখন নিষ্ক্রিয়তা ছেড়ে যখন সক্রিয় হলো সিবিআই, তখন বলা হচ্ছে রাজনৈতিকভাবে অভিসন্ধি কিছু একটা কাজ করছে এবং রাজনৈতিকভাবে যেহেতু সিবিআই পরিচালন করা হচ্ছে, তার জন্য নাকি রাজনৈতিক নেতাদেরকে একের পর এক খালাস করা হচ্ছে। অন্যদিকে মলয় ঘটক কাল ইডির দপ্তরে যাবেন, একজন মন্ত্রী, সকাল 11টার সময় যাবেন উনি। এই যে জায়গাটা, সেই জায়গাতে একটাই প্রশ্ন, বাংলার মানুষ জানতে চায় কাদের অঙ্গুলি হিলনে এই আমলারা এত সাহস পায়। তবে কি ধরে নিতে হবে স্কুল থেকে শুরু করে কয়লা প্রত্যেকটা জায়গাতে আমলাদের এত পাওয়ার ছেড়ে দেওয়া হয়েছে? না, কোন রাজনৈতিক দাদার হাত ছিল, কোন রাজনৈতিক দিদির হাত ছিল। কয়লা তো পকেট করে নিয়ে যাওয়া যায় না চুরি করতে। ট্রাক ট্রাক কয়লা নিজের মাতৃভূমি থেকে কারা নিয়ে চলে যাচ্ছে? বাংলার কোষাগার কারা খালি করছে? বাংলার খনিজ সম্পদ কারা লুট করে নিয়ে যাচ্ছে? বাংলা মায়ের সম্পদ কারা লুট করে অন্য রাজ্যে নিয়ে চলে যাচ্ছে? তার তো জবাব চায় বাংলা। কারা এর পেছনে আছে? তাদেরকে ধরাটাই এখন মুখ্য, এর জবাব চায় বাংলা। নাকি কথায় আছে, কান টানলে মাথা আসে। কয়লাকাণ্ডে প্রায় কান পর্যন্ত পৌঁছে গিয়েছে সিবিআই। লক্ষ লক্ষ কোটি টাকার কয়লা চুরি করে পাচার হয়েছে এই বাংলা থেকে। মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা হলেও নেপথ্যে যে আরো বড় কোনো হাত নেই, সে কথা বিশ্বাস করা কঠিন। এই রাঘব বোয়ালদের বিশাল হায়ে ভ্যানিশ হয়ে গিয়েছে কোটি কোটি টাকা। প্রশাসন কি কিছুই জানতো না? অথচ এই প্রশাসন ও শাসক দলের বহু নেতা মন্ত্রীর বিরুদ্ধেই তো পাচার কাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বিভিন্ন সময়ে জেরাও করা হচ্ছে তাদের। ইসিএল এর 7 কর্তা আধিকারিককে গ্রেফতারের পর প্রশাসনের একাংশের জড়িত থাকার অভিযোগ আরো জোর পেয়েছে। ধৃতের অভিযোগ, বারবার বিভিন্ন দফতরে তিনি চিঠি লিখেছেন, এই পাচারের কথা তিনি জানিয়েছেন। তাহলে ব্যবস্থা নেওয়া হলো না কেন? প্রশাসন কি সব জেনে শুনেও নিষ্ক্রিয় ছিল? কেন্দ্রীয় সংস্থার অধীনস্থ ইসিএলই এই পাচারের উৎসস্থল যদি হয়, তাহলে কি দায় এড়াতে পারে কেন্দ্র? জবাব চাইছে বাংলা। শুরুতেই নজর রাখবো আমরা আজকের বিশেষ প্রতিবেদনে, তারপর আসছি ডিবেটে। কিছুদিন আগেই কয়লা পাচার মামলায় দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেক পত্নী রুজিরাকে। তার আগে দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এদিকে অনুব্রত মণ্ডল, শওকত মোল্লাকে একাধিকবার জেরা করা হয়েছে। কয়লা তদন্তে যে সিবিআই গতি বাড়াচ্ছে তার ইঙ্গিত তখন থেকেই পাওয়া যাচ্ছিল। বুধবার রাতে ইসিএল এর জেনারেল ম্যানেজার সহ মোট 7 জনকে গ্রেফতারের পর অন্তত এটা স্পষ্ট, কয়লা পাচারের কিনারা করতে খুব বেশি দেরি করতে চাইছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাহলে কি রাজনীতির রাঘব বোয়ালদের পালা? এই প্রশ্ন যখন উঠছে, তখনই আদালতে বিস্ফোরক দাবি করে বসলেন ইসিএল এর ধৃত সিকিউরিটি অফিসার তন্ময় কুমার দাস। কয়লা পাচারের বিষয়টি ইসিএল এর সর্বোচ্চ প্রশাসনিক স্তরে তো বটেই, খোদ মুখ্যমন্ত্রীর দফতরেও চিঠি দিয়ে জানানো হয়েছে বলে দাবি তন্ময় দাসের আইনজীবীর। একটা দুটো নয়, কম করে 500টি চিঠি নবান্নে পাঠানো হয় বলে দাবি। স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার এই অভিযোগকে হাতিয়ার করতে দেরি করেনি বিজেপি। এলা নিয়ে সবে সিবিআই ইডি সব জাল গুটোতে শুরু করেছে। এই জালে এখন অনেক বড় বড় মাছ আসবে, ছোট মাছ, বড় মাছ, সব মাছই আসবে, চিন্তা নেই। দিনে আরও বড় বড় রাজনৈতিক নেতা যারা এই কয়লার সাথে, যাদের জামায় কয়লার দাগ লেগে আছে, তারা সবাই ডাক পাবে, চিন্তার কিছু নেই। সবে তো শুরু। যদিও এবারও সেই পুরনো রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্বই দাঁড় করিয়েছে রাজ্যের শাসক দল। একটা তদন্তের মধ্যে রাজনৈতিকভাবে প্রতিহিংসা পরায়ণভাবে এবং নিজেদের রাজনৈতিক ফায়দার জন্য প্রতিপক্ষের নামটা জড়িয়ে দিয়ে তারা যদি
রাজনৈতিক ফায়দার চেষ্টা করছে, সেটা আমরা লক্ষ্য রাখছি এবং সেখানে তো প্রতিবাদ থাকছে এবং মানুষও বুঝতে পারছে। আদালতে সিবিআই এর দাবি, ধৃতরা প্রত্যেকেই মূল অভিযুক্ত অনুপ মাঝির কাছ থেকে নানান সুযোগ সুবিধে পেয়েছেন, কিন্তু ধৃত তন্ময় দাসের অভিযোগ যেন প্যান্ডোরার বাক্স খুলে দিয়েছে। হাজার হাজার কোটি টাকার কয়লা পাচার তদন্তের জাল কি তবে গুটিয়ে আনছে সিবিআই? রিপাবলিক বাংলা। চারিদিকে একটাই প্রশ্ন, জাল কি গুটিয়ে আনছে সিবিআই? তদন্তের যে জাল, সেই জাল কি গুটিয়ে আনছে সিবিআই একদম সর্বোচ্চ স্তর অবধি? তাহলে কি পৌঁছে যাওয়ার রাস্তা তৈরি করছে সিবিআই? একের পর এক যাদেরকে নিয়ে বলা হয়েছিল এদের ক্ষেত্রে তো নিষ্ক্রিয় থাকবে সিবিআই, তাদেরকেও গ্রেপ্তার করে তবে কি একটা ফেয়ার গেম খেলার জায়গা তৈরি করছে রাজনৈতিক দলগুলো। এবং সেই সময় তদন্তকারী অফিসাররা বলছে আমরা কারোর পক্ষে নই, আমরা এই জায়গাতে যে যেখানে দুর্নীতিটা করেছে তাদেরকে তুলব, তাদেরকে ইন্টারোগেট করব এবং পরবর্তী ধাপে এগোবো। এই নিয়েই উত্তপ্ত বিতর্ক হবে ডিবেট 1 এই মুহূর্তে। যারা রয়েছেন ডিবেট 1-এ তাদের সাথে আলাপ করিয়ে দিয়ে রয়েছেন তরুণজ্যোতি তিওয়ারি, বিজেপি মুখপাত্র রয়েছেন অর্চনা মজুমদার, অপর বিজেপি মুখপাত্র রয়েছেন মৃত্যুঞ্জয় পাল তৃণমূল কংগ্রেস মুখপাত্র, এবং প্রদীপ্ত মুখার্জি অপর তৃণমূল কংগ্রেস মুখপাত্র রয়েছেন সৈকত গিরি সিপিআই মুখপাত্র। আমি প্রথমেই তরুণজ্যোতি তিওয়ারির কাছে যাব। তরুণজ্যোতি তিওয়ারি, এখানে স্পষ্টভাবে ইসিএল এর একজন কর্তা, তার আইনজীবী বলছেন যে মুখ্যমন্ত্রীর দপ্তরেও একাধিকবার চিঠি দেওয়া হয়েছিল, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে আইনজীবীদের বক্তব্য। এবার এটাতে ঠিক থাকতে পারে, ভুল থাকতে পারে, পুরোটাই গুজব থাকতে পারে, কিন্তু বলা হচ্ছে বিভিন্ন জায়গায় উনি যে বলেছিলেন, উনি জানিয়েছিলেন। তার মানে কি কোথাও মনে হচ্ছে এবার রাঘব বোয়ালদেরকে যে জায়গাটা তোমরা বারবার বলছো, এগুলো সব ছোট ছোট মাছ? ময়ূক, তোমার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা প্রশ্ন তোমাকে আমার ছোট্ট থাকবে। সাধারণ মানুষরাই বলে যেন আইনজ্ঞ হওয়ার দরকার নেই। ধরো কোনো কোলফিল্ডে একটা খুন হলো, পুলিশ অ্যাকশন নেবে না নেবে না? নাকি বসে থাকবে কোনো কেন্দ্রীয় সংস্থা এসে নেবে? ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট, তাই না? কয়লা এমন কোনো জিনিস নয় যেটা পকেটে করে নিয়ে চলে যাওয়া যাবে। কয়লা বেরিয়েছে ওখান থেকে, বেরিয়ে এই রাজ্যের বুক দিয়ে লরি করে বিভিন্ন ট্রান্সপোর্টের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে। পুরো রাজ্যের পুলিশ কি ঘুমাচ্ছিল? আজকে জানতে পারলাম একটা অভিযোগ আসছে 500টা নাকি চিঠি পাঠিয়েছিল, 500টা পাঠিয়েছিল 200টা পাঠিয়েছিল আমি জানি না, যদি একটাও গিয়ে থাকে। কয়লা চুরি হয়েছিল তো জানে, রাজ্যে পুলিশ প্রশাসন আছে, তারা কোথায়? ঘুমাচ্ছিল। যে কটা কয়লা চুরি হয়েছে একটা ফ্যাক্ট জানা উচিত আমাদের, সেটা বেশিরভাগ বন্ধ হয়ে যাওয়া বা এখন বন্ধ আছে এরকম কোল মাইনগুলো থেকে কয়লাগুলো চুরি হয়েছে। কারা চুরি যুক্ত আছে? ইসিএলে যারা অ্যারেস্ট হয়ে দেখতে হবে। জেনারেল ম্যানেজার র্যাঙ্কের লোক আছে, সিকিউরিটির লোক আছে, মানে যাদের ক্লিয়ারেন্স ছাড়া বেরোয় না, এদেরকে ক্যাপচার করা হয়েছে। 7 থেকে 8 কোটি টাকার একজনের ডিসপ্রপোর্শনেট প্রপার্টি দেখতে পাওয়া গেছে। অনুপ মাঝির মা বা লালার নাম বারবার আসছে। লালার নাম যখন আসছে, বিনয় মিশ্রর নাম আসছে, যে বিনয় মিশ্র আজকে বানাতুরে গিয়ে বসে আছে। বিনয় মিশ্রের যখন নাম আসছে তখন মানুষের মাথায় প্রশ্ন আসে, বিনয় মিশ্র কে? বিনয় মিশ্র যুব তৃণমূলের সাধারণ সম্পাদক ছিল, যাকে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে প্রায় দেখা যেত। এক রুজিরা নারুলার নাম আসছে, রুজিরা নারুলার নাকি প্রচুর টাকা জমা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও আসছে, তাকেও জেরা করা হয়েছে। তিনি দোষী হন, আগামী দিনে নিশ্চয়ই তিনিও অ্যারেস্ট হবেন। এই পুরো ইস্যুটা দেখো, কিছু অফিসার যুক্ত ফ্যাক্ট, ইগনোর করার কোনো জায়গা নেই। তো এটাও তো ইগনোর করা যায় না যে রাজ্য তার কাজটা করেনি। রাজ্য বেসিক্যালি মদত দিয়েছে। তুমি টানা হেসে যাচ্ছ, রাজ্য কি তার তোমার কি মনে হয় রাজ্যের কাজটা করেছিল? এবং তরুণজ্যোতি তিওয়ারি এখানে পুরোটা হাওয়ায় কথা বলছে। তরুণজ্যোতির কথাতেই হাসছিলাম, তার কারণ একটা, তরুণজ্যোতি বলছে একদিকে রাজ্য সরকার কি আইন শৃঙ্খলা রক্ষা করবে না, আবার তরুণজ্যোতি আর একবার বলছে যে অফিসারদের ক্লিয়ারেন্স ছাড়া বেরোবে না। আচ্ছা বলো, যদি ভেতর থেকেই ক্লিয়ারেন্স হয়ে বেরিয়ে যায় কয়লা, তাহলে রাজ্য সরকারের পুলিশ জানবে কি করে? প্রশ্ন নাম্বার 1। সেজন্য আমি হাসছিলাম যে আইনের ছাত্র, আমি সেই প্রশ্নটা এখানে আইনের ছাত্র হিসেবেই বললাম, প্রশ্ন যে আইনের ছাত্র দরকার নেই। যখন চোরাই কয়লা বেরোচ্ছে কিছু করাপ্টেড অফিসারের সাহায্যে, সেই চোরাই কয়লা পুরো পশ্চিমবঙ্গের বুকে ঘুরে বেড়াচ্ছে, কেউ কিছু দেখছে না। দিয়ে তখন পুলিশ ধরবে ইললিগাল 4G ক্লিয়ারেন্স, যদি অফিশিয়াল ক্লিয়ারেন্স থাকে, অফিশিয়াল ক্লিয়ারেন্সের নকল যদি কেউ পাঠায়, সেটা পুলিশ ধরবে কি করে? প্রশ্ন তো এখানেই। কিন্তু শুধুমাত্র প্রদীপ্ত, আপনি যেটা বললেন একদম সাদামাটা যুক্তি। স্বাভাবিকভাবেই আপনি বলছেন যে ক্লিয়ারেন্স যদি থাকে তাহলে, হ্যাঁ, ক্লিয়ারেন্স যদি থাকে তাহলে পুলিশ ধরবে কি করে? কিন্তু এটা তো শুধুমাত্র ক্লিয়ারেন্সের পর যে চলে গেল তা তো নয়, এর ভাগ তো বিভিন্ন গেটে দিতে হয়, বিভিন্ন জায়গায় দিতে হয়। যে জায়গা থেকে কয়লা উত্তোলন হলো তার
তারপর থেকে শুরু করে রাজ্যের বাইরে যাওয়া পর্যন্ত বাংলার সম্পদ যখন রাজ্যের বাইরে চলে যাচ্ছে ততটা পর্যন্ত ভাগ দিতে হয়। সেই ভাগের ভাগিদার কারা? যারা ক্লিয়ারেন্স দিলেন তারা, নাকি যারা পাস করলেন এই রাজ্য থেকে বেরিয়ে যাওয়ার জন্য তারা? মীনাক্ষী, পাস করার জন্য যে মূল কাগজটা, যে কোনো তোমার অফিস থেকে কোনো ডকুমেন্ট বেরোলে তার ক্লিয়ারেন্সটা যদি কেউ চুরি করে ক্লিয়ার করে দেয়, তোমার সিকিউরিটি কোনোদিন ধরবে না। তো স্বাভাবিকভাবেই এইখানে প্রশ্ন তো আসছে, যে সিকিউরিটির মাধ্যমে এই ক্লিয়ারেন্স হয়ে গেছে তখন থেকে পুলিশের ভূমিকাটা কোথায় আসছে? পুলিশকে কি কেউ জানিয়েছিল ভাই আমার এখানে চুরি হয়ে যাচ্ছে? প্রশ্ন নাম্বার 1। প্রশ্ন নাম্বার 2, 500টা তো চিঠি দিয়েছেন। আজকে যিনি আইনজীবী বলছেন, অভিযুক্তের আইনজীবী, তিনি তো বলছেন 500টা চিঠি দিয়েছেন। একটা নয়, দুটো নয়, প্রদীপ্ত 100টা নয়, 500টা। কিন্তু কথা হচ্ছে বিভিন্ন জায়গায় চিঠি দিয়েছে, এইখানে হাফ গ্লাস এমটি দেখিও না। আজকে ময়ূকী বলছে বিভিন্ন জায়গায় চিঠি দিয়েছে, সেই বিভিন্ন জায়গাগুলো জানতে চাই আমরা। সেই বিভিন্ন তার জায়গাগুলো মধ্যে তো মুখ্যমন্ত্রীর বলবো না। দপ্তর আছে। প্রদীপ্ত Exactly. প্রদীপ্ত অবশ্যই 500টা জায়গা, সেই জায়গাগুলো কারা ঠিক করবে? সেটা তো ঠিক করবে ল এন্ড অর্ডার এনফোর্স করে যারা। আর তুমি বলছো পুলিশ কি করবে, পুলিশকে অভিযোগ করতে হবে। আমি কেন বললাম, তুমি কেন কথাটা বলছো না? তুমি বলছো আমার থানা নয়, ওই থানা। আরে বাবা, প্রদীপ্ত আমি আর তুমি ওখানে ঘুরতে গিয়ে তো কয়লা পকেটে করে আনতে পারবো না। বাংলার খনিজ সম্পদ কারা লুট করে নিয়ে যাচ্ছে? মানুষরা প্রশ্ন করছে, ক্লিয়ারেন্স করে দিলে কি করে পুলিশ বুঝতে পারবে? ক্লিয়ারেন্সের কাগজটা তো রয়েছে, যে ক্লিয়ারেন্স করে দিচ্ছে অফিসাররা, সেই আমরা সত্যি জানছি না। বিজেপি এর উত্তর আমি 30 সেকেন্ড নিচ্ছি তরুণজ্যোতির কাছে, তারপরে মৃত্যুঞ্জয়ের কাছে যাব। তরুণজ্যোতি 30 সেকেন্ড, যে ক্লিয়ারেন্সের পরে পুলিশ কিভাবে জানবে যে এটা অবৈধ কয়লা নিয়ে যাওয়া হচ্ছে? প্রদীপ্তদা যতটা কিউট সাজার চেষ্টা করছে, যতটা ইনোসেন্ট সাজার চেষ্টা, ততটা উনি নন। যাই হোক, ওনাকে বলে দিই, ক্লিয়ারেন্স ইন দ্য সেন্স গেট পাস ডাজন্ট মিন ওয়ে বিল অ্যান্ড আদার বিলস। চোরাই কয়লার বিল হয় না, গেট পাস কতগুলো অফিসার ম্যানেজ করে হয়ে গেল, যেটা অনুপ মাঝি করতো বা লালা করতো এদেরকে দিয়ে। তারপর যখন কয়লাগুলো বিভিন্ন চেকপোস্ট থেকে একের পর এক পার হতো, ওয়ে বিল ছাড়া, কোনো কাগজ ছাড়া এমনি পার করে যেত, পুলিশ পেতো না। আসলে আর পশ্চিমবঙ্গে একটা পিঙ্ক স্লিপ চলে, ভাইপো স্লিপ দিয়ে পুরো সার্কুলেট হয়, এবং পুরো ভাগটা ওই 75%, 25% হিসাব অনুযায়ী টালির চালাতেও যায়। এর জন্য মুখ্যমন্ত্রী দপ্তরে যাওয়ার মৃত্যুঞ্জয়ের কাছে যাব। মৃত্যুঞ্জয়, যে শুধুমাত্র আধিকারিকরা পাস দিয়ে দিতেন, বেরিয়ে যেত, পুলিশ কিছু জানতো না, তাহলে বারবার কেন তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের ডাকা হচ্ছে বলুন তো? বলছি যে মানে আমি এই বিতর্কে আসার আগে অবধি জানতাম না ইসিএলটা, মানে আগে জানতাম না যে ইসিএলটা পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে। আমি জানতাম যে কেন্দ্রীয় সরকার দেখে। সেটা বলা হচ্ছে এখানে এসে তরুণজ্যোতি তিওয়ারির কথা শুনে মনে হচ্ছে যে ইসিএলটা এখন থেকে রাজ্য সরকার দেখছে। ইসিএল এর ভিতরে এসিএল এর যারা স্টাফ আছে তাদের মায়না দেয় কেন্দ্রীয় সরকার। ইসিএল এর ভিতরে যারা সিকিউরিটি আছে সেইটা যারা দেখে তারা কেন্দ্রীয় সরকারের আন্ডারে। এইবার গেট পাস একটা পোর্শন আর সিকিউরিটি একটা পোর্শন। সিকিউরিটিটাও ওখানে যদি কেন্দ্রীয় সরকার এজেন্সির মাধ্যমে চালানো হয়, ওখান থেকে বেরোবে কেন? আমার প্রথম প্রশ্ন হলো ওখান থেকে বেরোবে কেন? এইবার যদি বেরিয়ে যায়, আপনি বলছেন বেরিয়ে যাওয়ার পরে ল অ্যান্ড অর্ডার রাজ্যের আন্ডারে। অবশ্যই ল অ্যান্ড অর্ডার, আমিও বলছি রাজ্যের আন্ডারে, কিন্তু ল অ্যান্ড অর্ডার যদি রাজ্যের আন্ডারে থাকে, ওখান থেকে যারা কেন্দ্রীয় এজেন্সি আছে, ধরে নিলাম সিআরপিএফ আছে, তার মানে সিআরপিএফ কি অযোগ্য? তাহলে তরুণজ্যোতি তিওয়ারি বলছে যে সিআরপিএফ অযোগ্য। এইবার তরুণজ্যোতি তিওয়ারি অনেকগুলো প্রশ্ন বললো যে লালার সাথে নাকি আমাদের তৃণমূল যুব কংগ্রেসের কোন পদাধিকারী বিনয় মিশ্র না কার ছবি দেখা গেছে। খুব ভালো কথা, তাহলে তৃণমূল কংগ্রেস ছবি নয়, শুধু সিকিউরিটি আপনারা দিয়েছিলেন, তার নিরাপত্তা আপনারা দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস। আরে বাবা, এই হলো মুশকিল বলতে। তৃণমূল কংগ্রেস বললে আমি তো জেনেই বলছি, আমি তো বলছি যে কোনো পদাধিকারীকে, যুবর পদাধিকারীর ছবি দেখা গেছে। তাহলে আমাদের ভারতবর্ষের হাইয়েস্ট অথরিটি নরেন্দ্র মোদীর সাথে নীরব মোদীর ছবি দেখা যায়, মেহুল ভাইয়ের নিরাপত্তা কেন দিয়েছেন বিনয় মিশ্রকে? তাহলে পুরো শোটাই দুজনেই বলে যাবো। আচ্ছা, নিরাপত্তাটা কেন দিয়েছিলেন? বিনয় মিশ্রের নিরাপত্তা কেন দিয়েছিলেন? আরে নিরাপত্তা দিয়েছিল সরকার, মনে করেছেন উনি অনেক সময়, তুমিও যদি কোনো সময় মনে করো যে তুমি যদি নিরাপত্তায় যারা দেয় তাদের কাছে যদি তুমি দাবি করো, সেখানে যদি সরকার সরকার যদি টাকা নেবে, আমি যদি দাবি করি প্রাইভেট সিটিজেন হিসেবে, কিছু সরকারের তরফ থেকে দেওয়া আছে, আমি যতটা বুঝি, তরুণ যদি বলে আইনটা আরো ভালো করতে পারে, আমার যদি মনে হয় যে আমার থ্রেট পাওয়ার
পারসেপশন আছে আমার মনে হলো Personally, প্রাইভেট সিটিজেন তুমি আগে বলো বিনয় মিশ্র কোথায় এই মুহূর্তে আমি জানি না, বিনয় মিশ্র তরুণ তিওয়ারি কোথায়? তো বললো কোথায় আছে জানে, তাহলে তরুণ তিওয়ারি বলবে। মানে তুমি খুঁজে নিয়ে আসবে। একজনকে সিকিউরিটি দিচ্ছ, একজনকে পার্টি মেম্বারশিপ দিচ্ছ, কয়লা কাণ্ডে তদন্ত কে করছে? আচ্ছা কয়লা কাণ্ডে তদন্ত কে করছে? কয়লা কাণ্ডে তদন্ত কে করছে? CBI করছে। কেন্দ্রীয় এজেন্সি হঠাৎ করে তাহলে আকাশে যদি তরুণ তিওয়ারি জানে, হ্যাঁ। ইটস ভেরি গুড। তরুণ তিওয়ারি গিয়ে কয়লাচোর ভাইপো CBI কে জানে। গিয়ে বলে দিক এই কয়লাচোর যে ভাইপো এই জানে চ্যানেলে কোথায় বসে এত বিনয় মিশ্র। কষ্ট করে বলছে কেন তরুণ কয়লাচোর তিওয়ারি? ভাইপো জানে তরুণ বিনয় মিশ্র তিওয়ারি কোথায়। এত কষ্ট করে বলছে কেন এই কয়লাচোর চ্যানেলে বসে? ভাইপো জানে যাক না বিনয় মিশ্র কোথায়। আরে কয়লা বিনয় মিশ্র কোথায় সেটা দুজন বলেছো মৃত্যুঞ্জয় কয়লাচোর ভাইপো জানে। কয়লাচোর গরুচোর কয়লাচোর ভাইপো আমাদের পিছিয়ে আমাদের আমি সৈকতের কাছে যাব, তারপরে অর্চনাদির কাছে যাব। সৈকত যেটা কয়লা চুরিটা হচ্ছে কি করে? তৃণমূল বলছে যে চুরিটা হচ্ছে কারণ চুরিটা কেন্দ্রীয় সরকার দেখছে, কেন্দ্রীয় সরকারের এজেন্সি, কেন্দ্রীয় সরকারের পুলিশ সমস্ত কিছু আছে। বিজেপি বলছে যে সরাসরি এটা দেখাই যাচ্ছে, শাসক দলের বহু নেতার নাম জড়িয়ে পড়ছে। আমাদের বাংলার কয়লা বাইরের রাজ্যে চলে যাচ্ছে, আমাদের বাংলাতে কোনো টাকা পয়সা পর্যন্ত পাচ্ছে হয়তো কিছু কিছু ঘরে ঢুকছে। বাংলার মানুষ তো জানতে চায়। কিছু কিছু ঘরে ঢুকছে তুমি জানো? অবশ্যই তার নামগুলো বলো, কোথায় আমাদের কোথায় ওটাই ঢুকছে? আছে। আমাকে কিছু কিছু ঘরে ঢুকছে, অবশ্যই ঢুকছে। অভিযুক্ত যারা আছে অবশ্যই অভিযুক্ত প্রমাণ আরে অভিযুক্ত প্রমাণ বলেছে কারণে। প্রমাণ না হলে কিছু কিছু ঘরে আমি তো এখনো বলছি কিছু কিছু ঘরে ঢুকছে। উনি তুমি লয়ার। কেন ডিফেন্ড করতে যাচ্ছ? না, আমি- আচ্ছা ঘরে ঢুকছে না, আকাশে আছে, পুকুরে ফেলে দিচ্ছে, না। টাকাটা নিয়ে কি করছে? আরে হচ্ছে আমরা তো জানি জাল চক্র খুলেছে। আরে আরে কিছু কিছু ঘরে বলেছি। বিজেপির তুমি কেন ঢুকতে পারোনি? আরে আর মৃত্যুঞ্জয় তুমি টেলিভিশনে কেন উঠছো না? আমি তো কিছু কিছু ঘরে বলেছি। ঠাকুর ঘরে কি আমি তো কলা খাইনি ব্যাপারটা হয়ে যাচ্ছে আচ্ছা নাকি? যাক, আমি বলি সৈকত। তরুণদা, সেটা হচ্ছে এই রাজ্যের মাটিতে মৃত্যুঞ্জয় যতটা রিয়াক্ট রিপাবলিকের স্টুডিওতে বসে বললো কিছু কিছু বাড়িতে ঢুকছে, মৃত্যুঞ্জয় খুব ভালোভাবে জানে এবং জেনে রাখা দরকার যে এই রাজ্যের মাটিতে মৃত্যুঞ্জয় দলের এমএলএ প্রতি মাসে রিপাবলিকের সিইওর বেতনও এত হয় কিনা আমার জানা নেই, প্রতি মাসে 9 লাখ করে বেড়েছে। সব্যসাচী দত্ত থেকে জাভেদ খান থেকে অনুব্রত দেহরক্ষীর পর্যন্ত মাসে 9 লাখ 10 লক্ষ টাকা করে বেড়েছে। কোন সময়? লকডাউনের সময়। তুমি কি মনে করো এই যে টাকা আসছে, এই যে টাকা বাড়ছে কোথা থেকে আসছে? লকডাউন, ব্যবসা বন্ধ, তোমার আমার পেটে টান পড়ছে, গরিব মানুষের পেটে টান। আর তৃণমূলের এমএলএদের মাসে 9 লাখ টাকা করে ইনকাম। আমি বলছি না নির্বাচন কমিশনের কাছে হলফনামা দেওয়া, এক। দুই হচ্ছে অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর সম্পত্তি যদি 200 কোটি টাকা হতে পারে, তাহলে আসানসোল, বীরভূমে পাথর কাটা, বালি কাটা, কয়লা কাটা, এই যে বেআইনি লেনদেন, এই কি মৃত্যুঞ্জয় এখানে গলা চিৎকার করে বললে বাংলার মানুষ বিশ্বাস করবে? বাংলার মানুষ জানে যে তৃণমূল দলটা চলে কয়লা চুরির টাকায়, বালি চুরির টাকায় আর পাথর খাজানের টাকায়। আমি তোমাকে উদাহরণ দিয়ে বলতে পারি, দেউচা পাচামি, বীরভূম এবং আসানসোলের বিস্তীর্ণ অঞ্চলে, কোলফিল্ড অঞ্চলে রাস্তাটাই সারাই করা হয় না। তার কারণ ঘুরপথে তৃণমূলের নেতারা রাস্তা তৈরি করে, সেখান থেকে উইথাউট গভর্নমেন্টের স্লিপ 2000-2500 টাকা করে ট্রাক পিছু টাকা তোলা হয়। আমি 3 নম্বর পয়েন্ট তোমাকে বলছি। আর প্রাইভেট সিকিউরিটির প্রশ্ন তুমি জানো, এ রাজ্যে কোনো শিক্ষক, কোনো শিক্ষাকর্মী, কোনো অ্যাথলিট, কোনো ক্রিকেটার তারা প্রাইভেট সিকিউরিটি পায় না। সিকিউরিটি কে পায় জানো? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ফলতাতে জাহাঙ্গীর বলে কোনো এক তৃণমূলের নেতা, তার আবার সিকিউরিটি কিরকম লেভেলের, উপহার কিরকম হয়? পঞ্চায়েতে একমাত্র ডায়মন্ড হারবার লোকসভা, সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবগুলো সিট জিতেছে। আর ঠিক একইভাবে আসানসোল, বীরভূম বিরোধী শূন্য তৈরি করা হয়েছে এবং তার ফল প্রতিদান হিসেবে রাজ্যের সরকার তাদেরকে সিকিউরিটি দিয়েছে। জনগণের ট্যাক্সের টাকা। প্রশ্ন তো উঠবে, মৃত্যুঞ্জয় এখানে বলছে বিনয় মিশ্র কোথায় আমি জানি না, কিন্তু অভিষেক জনগণের ট্যাক্সের টাকায় কাকে সিকিউরিটি দেওয়া হচ্ছে বাংলার মানুষ সবাই জেনে গেল যে তৃণমূল চোর বা কি। তৃণমূল সরকারকেই ভোটে সৈকত বলে নিন, প্রদীপ তো আসছে, সৈকত বলে নিন। আমি এক লাইনে শেষ করে দেবো। প্রদীপ্তদা, বলুন। আমার বক্তব্য হচ্ছে প্রদীপ্তদা, মৃত্যুঞ্জয়দা, আপনাদের তো কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে আমি ছবি দেখিনি কোনোদিন, কিন্তু বারবার কেন বিনয় মিশ্র, লালা, এই অনুব্রত দেহরক্ষী, কেন এইসব যারা দুর্নীতিকাণ্ড অভিযুক্ত তাদেরকে তৃণমূলের মৃত্যুঞ্জয়, প্রদীপ্তরা বলছেন কোনো যোগাযোগ নেই, কোনো যোগাযোগ নেই তাদের। বলছে যখন দলে ছিল তখন ঠিক আছে, এখন কোনো যোগাযোগ নেই এবং দলেও তাকে খুব তাকে ওপরে তোলা হয়। আদু শেখের ঘটনায় মিনাক্ষী তুমি দেখেছো যখন উত্তর নিন, প্লিজ আসছি মৃত্যুঞ্জয় আপনার কাছে আসবো, প্রদীপ্তর কাছে আসবো উত্তর নিতে। সৈকত বলে নিন।
আমি বলছি মীনাক্ষী, তুমি তো দেখেছো ভাদু শেখ থেকে শুরু করে এ রাজ্যের মাটিতে তৃণমূলের সম্পর্কে একটা স্লোগান রয়েছে, আমরা যাকে শ্লোক হিসেবে ব্যবহার করি, কাজের সময় কাজী, কাজ পুরোলে কিষেনজি। কিষেনজি থেকে শুরু করে ছত্রধর মাহাতো থেকে শুরু করে ভাদু শেখ থেকে শুরু করে আগামী দিনে মৃত্যুঞ্জয়ের দলে যতজন তৃণমূলের নেতা কর্মী খুন হবে, তাদের সবাইকে দুর্নীতি কাণ্ডে তৃণমূল বলবে যে ভাগবতরাই খুন হলেও বলবে এ আমার দলের। সৈকত, কাজ ফুরোলে মানে কি বলতে চাইছেন? ব্যবহার করা হয়ে গেছে। তৃণমূলের শান্তিনিকেতনে বাড়ি করতে টাকা দরকার ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, শান্তিনিকেতনের বাড়ির 1 কোটি টাকার বাড়ির পয়সা কোথা থেকে আসছে? প্রদীপ্ত সৈকত এতগুলো অভিযোগ তুললো, প্রদীপ্ত বাংলার মানুষ জানতে চায় সৈকত এগুলো কি হাওয়ায় হাওয়ায় বললো না সৈকতের এগুলো কোনো ভিত্তি আছে? প্রদীপ্ত, কবিয়ালের গান শুনতাম, যেটা যারা পাড়ায় পাড়ায় গান গিয়ে প্রচার করতো, একটা পলিটিক্যাল কমিউনিকেশনের একটা মোড আছে, সেই মোডটা এইখানে ভালো করে সৈকত ব্যবহার করছে, হতে পারে এটা শুনতে খুব ভালো লাগছে। না, কবিয়াল গানগুলোর মধ্যে কিছু বাস্তব তো থাকে। মাটির মা মাটি মানুষের যে স্লোগান তোমরা দাও, কবিয়াল গানে তো বাস্তবের মাটিও থাকে কিছুটা। আমি তো সেটাই বলছি যে সেটা তার মানে এখানে বাস্তব এবং সেইখানে দাঁড়িয়ে ঘুরিয়ে না কথা, তুমি স্ট্রেট বাবু বলো সৈকতগিরি যে কথাগুলো বললো সেই কথাগুলো ঠিক না ভুল, আবার দরকার হলে সৈকতগিরির ভুল বলেই তো মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছে। আজকে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী জেল খেটেছেন, কিন্তু তারপরেও তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিলে কয়লা চুরি করা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিলে আর মমতা বন্দ্যোপাধ্যায় জিতছে বলে সব সাতক্ষণ মাফ হয়ে যাবে। চিফ মিনিস্টার অধ্যাপক মানুষ, আপনি অন্তত পরিবেশ রক্ষার কথা তো ভাবেন। আসানসোলে বেআইনি কয়লা চুরির জন্য মাটির নিচে যে গর্ত তৈরি হচ্ছে, জল জমছে, পুরো ভূমির যে কাঠামো আমার রাজ্যের মাটি, আমার বাংলার সম্পদ কেন চুরি যাবে সেটাও তো একটা কথা। আমার বাংলার সম্পদ, এই যে ভূমি যে পরিবর্তনটা হয়েছে, মাটির নিচটা যে হলো হয়ে যাচ্ছে, ফাঁকা হয়ে যাচ্ছে, ফাঁপা হয়ে যাচ্ছে, সেগুলো তো একটা বিষয়। তার থেকেও বড় কথা, আমি আমার যে সম্পদ, সেই সম্পদ আমি কেন বেআইনি ভাবে দেবো? আবারও বলছি, কার ঘরে টাকা ঢুকছে? প্রদীপ্ত কার ঘরে টাকা ঢুকছে সেটা তো সিবিআই প্রমাণ করবে, আমরা সেই অপেক্ষায় আছি, আমরা ভীষণ ভাবে অপেক্ষায় আছি সিবিআই সেটা যত তাড়াতাড়ি প্রমাণ করুক। কারণ ইস্টার্ন কোলফিল্ড তো দেখছে কার ঘরে টাকা ঢুকছে, এবং একই সঙ্গে আমার মনে হচ্ছে পেগাসাসটা সিপিআই কিনে নিয়ে পেগাসাসটা দেখে নিচ্ছে যে কার ঘরে ঘরে টাকা ঢুকেছে। তৃণমূল যুব কংগ্রেসের পদাধিকারী ছিল না, তাহলে তোমরা তাকে নিরাপত্তা দিয়েছিলে কেন? হচ্ছে না, ছিল তাতে কি হয়েছে? আসছি প্রদীপ্ত 30 সেকেন্ড সময় দিচ্ছি আপনাকে, 30 সেকেন্ড সময় দিচ্ছি। একটা জিনিস বোঝা যাচ্ছে না, বেশ বলুন। প্রদীপ্তদা, ছোট্ট প্রশ্ন আছে একটা। দেখো, তোমাদের কেউ কিছু করেনি, কেউ কিছু জানে না, একটা কোম্পানির নাম বারবার আছে, লিপস অ্যান্ড বাউন্সের ব্যবসাটা কি? তার এত ব্যবসা বাড়ছে কি করে? ক্লাস 12 কোয়ালিফিকেশন বেসিক্যালি অভিষেক বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতন বাড়ি বাড়ানোর উচ্চ কি, 1 কোটি টাকার ঝাড়বাতির উচ্চ কি, হরিশাহজি সিটে 30 টাকার উচ্চ কি, এগুলো বলে দাও না। 30 সেকেন্ড সময় দিচ্ছি। একটাই উত্তর চাই যে কেন নিরাপত্তা দেওয়া হয়েছিল বিনয় মিশ্রকে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে আপনারা তো মাটি মানুষের সরকার বলেন, বাংলার মাটি ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাংলার সম্পদ চলে যাচ্ছে বাইরে, কই আপনারা তো কেন সরব হন না? সবটাই যদি ইসিএল এর কর্তার দায়, সবটাই যদি কেন্দ্রের দায়, তো আপনারা তো সরব হন। আপনারা সরব হচ্ছেন না কেন তাহলে? 30 সেকেন্ড সময় আপনি নিন, বলুন। প্রথম দিন থেকে সরব, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, প্রত্যেকে প্রথম দিন থেকে সরব যে কেন্দ্রীয় সরকারের ইসিএল বা কোলফিল্ড কি ধরনের ভয়ানক কাজকর্ম করছে, বা ওখানকার যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আছে তারা কি ধরনের কাজ করছে, যে সিবিআই আজকে ধরা পড়েছে। আমরা তো চাইছি যত তাড়াতাড়ি এই জায়গার সমাধান হোক, তার বিরুদ্ধে বলছি না আইনে চলুন। এবং কিন্তু আমরা তো এই জায়গায় পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করছি যে পেগাসাস নিয়ে যে চর্চাটা হচ্ছে, বিজেপির তো পেগাসাস আছে, তাহলে সেটা প্রমাণ করে দিক না যে এখানে কে ধরেছে। আমরা হাত জোড় করে সিবিআই কে বলছি, ভাই তাড়াতাড়ি মানুষের সামনে আনো। তৃণমূল কংগ্রেস তারা বলেছেন কয়লা নিয়ে, প্রদীপ্ত বলছেন সংসদে বলেছেন কয়লা নিয়ে, এই যে কয়লার দুর্নীতি এবং এই রাজ্য থেকে বাইরে চলে যাচ্ছে কয়লা, তাতে আপনাদের দায়, কেন্দ্রের দায় বারবার বলে ক্ষান্ত হচ্ছেন না প্রদীপ্তরা? আমাকে একটু বলতে দেন। বলুন। প্রথম কথা হলো, কয়লাটা তো চুরি হয়েছে, ইললিগাল মাইনিং, মানে খনি থেকে বেআইনি ভাবে কয়লা তোলা হয়েছে, এটা ঘটনা। এইবার এটার মধ্যে ইসিএল এর দায়বদ্ধতা। ইসিএল হলো একটা পিএসসি, তাদের সিএমডি আছে, তাদের বোর্ড অফ ডিরেক্টর আছে, তাদের অডিট কমিটি আছে, সবকিছু, তাদের তোলার থেকে সিকিউরিটি থেকে সবকিছু।
এবং সেন্ট্রাল গভর্নমেন্টে তার মধ্যে একটা শেয়ার হোল্ডার থাকে। এই জায়গায় দাঁড়িয়ে যদি কয়লা বেআইনিভাবে মাইনিং হয় ওঠে, কয়লা উত্তোলনে নিশ্চিত করে আমি বলতে পারি যে কিছু কর্তা এবং কিছু সিকিউরিটি ব্যক্তির নিশ্চয়ই একটা যোগাযোগ আছে। সেটা কি কারণে আছে সেটা সিবিআই এনকোয়ারি করছে এবং তাদের প্রাক্তন এবং বর্তমান তাদের লোকজনদের ধরা হয়েছে এবং তাদের থেকে জিজ্ঞাসাবাদ হচ্ছে। এইটা একটা অংশ। এইবার কয়লাটা যখন লরিতে ভরলো তখন লালার টাকায় লালে লাল তৃণমূল, যে লালার কাগজটা স্লিপ, সেটা সারা বাংলা জুড়ে পুলিশ সেটাকে পাসপোর্টের মতো, সেইটা থাকলে ড্রাইভাররা গাড়িটা সারা রাস্তা জুড়ে ওয়েবিল ছাড়া সারা রাস্তা জুড়ে কোনো জায়গায় আটকাবে না এবং অবাধে সেই টাকা আমি দেখেছি। সেই কয়লা কোথায় বসিরহাটে চলে যাচ্ছি, আপনি দেখেছেন? দক্ষিণ চব্বিশ পরগনায় চলে আপনি যাচ্ছে। দেখেছেন ওই আমাকে স্লিপগুলো? মৃত্যুঞ্জয় আপনি দেখেছেন? মৃত্যুঞ্জয় অর্চনাদি, প্রথম কথা হলো মৃত্যুঞ্জয় অর্চনাদি, আপনি বলছেন আপনি দেখেছেন স্লিপগুলো, লালার অভিযোগ আপনি করছেন। দেখেছেন? অভিযোগ করছেন। আপনি বললে দেখেছি। আমি দেখেছি। বলুন অর্চনাদি, বলুন অর্চনাদি, বলুন মৃত্যুঞ্জয় অর্চনাদি টক্কর হোক, বলুন অর্চনাদি, বলুন। টক্করটা পরে আমাকে একটু 1 মিনিট যদি বলতে দেন। বলুন, এতক্ষণ please তো আমি বলুন। শুনলাম। হ্যাঁ, এইবার লালাকে কেন অনুপ মাঝি কি করে, প্রথম কথা একটা সাইড হলো তার এত টাকা, অবৈধ টাকা, তার যে একটা যারা ভিআইপি তাদের সঙ্গে যোগসাজশ, এগুলোর জন্যই তো তাকে ধরা হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, লালা একটা জায়গায় ঘুপটি মেরে বসে আছে, ভয় পাচ্ছে, সিবিআই কে ভয় পাচ্ছে, অ্যারেস্ট হবার ভয় পাচ্ছে। লালা ওই টাকাগুলো নিয়ে অগ্নিমিত্রা পাওয়া শুভেন্দু অধিকারীকে দেয়, সেটা প্রহ্লাদ যোশীর কাছে যায়। লালা ভয় বলতে দিন, পাচ্ছে বলতে দিন। কেন? লালা লুকিয়ে আছে কেন? এবং লালার টাকার যোগসাজশের প্রমাণটাই হলো আপনাদের এই অবৈধ প্রচুর পরিমাণ সম্পত্তি। আর একটা প্রমাণ হলো আপনি যদি বসিরহাট, দক্ষিণ চৌষড়া, উত্তর চৌষড়া, সুন্দরবন মানে কেটে আপনি সেখানে প্রথমে মানে অর্চনাদি আপনি আমাকে একটু- বলছেন যে সরাসরি শাসক আমাকে দল এর শুনুন। সাথে যুক্ত আছে। প্রথমে জঙ্গল অর্চনাদি আপনি কেটে সরাসরি বলছেন ফেলে শাসক দল এর সাথে যুক্ত আছে। মাটি, বলি। আমি 100 দিনের মৃত্যুঞ্জয় মাটি তুমি বলছো কেটে, 100 দিনের বিজেপির মাটি নেতাদের কেটে, ঘরে যায়, না, না, অর্চনাদি মাটি বলছে কেটে যে সেই তৃণমূলের জায়গা নেতাদের থেকে ঘরে যায়, এখন কিন্তু কে সেখানে কি তৈরি বলছে, হচ্ছে ইট কার কি ভাটা। প্রতিক্রিয়া, এই ইট আমরা ভাটার কয়লাগুলো একবার শুনে নেব কোন কোন দলের কি প্রতিক্রিয়া একবার শুনে নেব, এই তারপরে ইট বিতর্কে ভাটার আসছি, কয়লা তারপরে বিতর্কে আসছি। আসছে। কয়লা যদি চুরি গিয়ে থাকে তাহলে দায়িত্ব কার? ইসিএল কর্তাদের। দায়িত্ব কার? কলিয়ারি যে গার্ড করে কে? সিআইএসএফ। আপনার বাড়িতে যদি আসবাবপত্র চুরি যায় আপনি দারোয়ানকে ধরবেন না পাশের বাড়ির প্রতিবেশীকে ধরবেন? কয়লা পাচার হয়েছে এবং কয়লা পাচার শুধুমাত্র 7 জন আধিকারিকের নেতৃত্বে হতে পারে না, শুধুমাত্র কোল মাফিয়াদের যোগাযোগে হতে পারে না। সেখানে প্রশাসনের সহযোগিতা ছাড়া এত দীর্ঘদিন ধরে এই বড় অঙ্কের টাকার লেনদেন চলতে পারে না। কি বলবে মৃত্যুঞ্জয় 3 সেকেন্ড? বলছি যে দিদি আপনি যে বলছেন না টাকাগুলো নেয়, এই যদি টাকা নিয়ে থাকে, যেহেতু আমরা বারবার বলছি ইসিএলটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, এই টাকাটা অগ্নিমিত্রা পাল আর শুভেন্দু অধিকারীর মাধ্যমে প্রহ্লাদ যোশীর কাছে যায়। আপনি একটু খবর নিয়ে দেখুন, আপনি যখন লাল স্লিপটাও দেখতে পারলেন, লাল স্লিপের টাকাটাও গেট পাসটাও যখন আপনি দেখতে পেয়েছেন, আপনি আরেকটু খোঁজ নিন, দেখবেন অগ্নিমিত্রা পালকেও দেখতে পারবেন। এইবার আসি, ওই তরুণ যদি বলছিল যে মানে অভিষেক ব্যানার্জির এত সম্পত্তি হলো কি করে, তরুণ জ্যোতিকে আমি প্রশ্ন করতে চাই যে জয়সার টেম্পল এন্টারপ্রাইজের 1486 কোটি টাকার সম্পত্তি কি করে হলো? কয়লা নিয়ে কথা বলছি, আপনি না না উনি তো বলছেন কয়লা নিয়ে কথা অভিষেক বলছি, আপনি ব্যানার্জি। বলছেন অন্য প্রশ্ন। তরুণ জ্যোতি কয়লার কালি ঠিক কোথায় লেগে আছে? অভিষেক ব্যানার্জি কয়লার কালি নাকি রাজ্যে লেগে নেই? কয়লার কালি বলছেন? মিনাক্ষীরা সোজা কথা, যদি XYZ যেই হোক, XYZ যেই হোক, যে আমি জড়িত থাকি কয়লাতে, এরকম এই দিন আসে দিয়ে তরুণজয়ী তিওয়ারি জড়িত, তাকে অ্যারেস্ট করা হোক, ডিফেন্ড কেন করা হবে? যখন বারবার নামগুলো করছে, তৃণমূল করছে, তৃণমূল করছে, আজকে বিনয় মিশ্রকে চিনতে পারছেন না, আমরা অনুপ মাঝিকে ডিসেন্টমেন্ট করছে। চিনতে পারছো কি পারছো না? সহজভাবে বলো, আমাদের বাংলার কয়লা চুরি গেছে, সেই কয়লাটা একটা কয়লা, দুটো কয়লা, পকেটে করে আনা কয়লা, ঝোলায় করে আনা কয়লা, বাজারের ব্যাগে করে কয়লা না, লরি ট্রাক কয়লা, এবং প্রত্যেকটা জায়গাতে সৈকত চলছে। আমি বলি, তুমি আমার প্রশ্নটা করেছো, 10 সেকেন্ড, I need 10 সেকেন্ড more. কতটা চিনি
নীরব মোদী চেনো, তার মানে বাবারা তোমরা চেনো তো, তোমরা বাদ দিয়েছো তো, ওই টাকার ভাগ তোমরা পেয়েছো। 21শে জুলাই তোমরা করছো কয়লা বিক্রির টাকায় তো, 21শে জুলাই কয়লা চুরির টাকা পাবো তো, বিনয় বিশ্বকে 21শে জুলাই কয়লা চুরির টাকা পাবো তো, বিশ্বকে যতটা 21শে জুলাইটা কয়লা চুরির টাকা পাবো তো, আরে যে কয়লা চুরির টাকা করো তো, 21শে জুলাই কয়লা চুরির টাকা করছো তো, 21শে জুলাই খাওয়াবে ডিম্বাল হবে কয়লা চুরির টাকা তো, এই যে মহারাষ্ট্রে কয়লা চুরির টাকা তোমরা কিনছো, কয়লার টাকায় চলে মৃত্যুঞ্জয় একটা প্রশ্ন মৃত্যুঞ্জয়, আপনাদের গায়ে যদি কয়লার দাগ লেগে না থাকে তাহলে ভয় পাচ্ছেন কেন? কে ভয় পাচ্ছে? মলয় ঘটককে ডাকা হচ্ছে, চারবার ডাকা হচ্ছে, একবার গেছেন, চারবার ডাকা হচ্ছে, একবার গেছেন, চারবার ডাকা হচ্ছে, একবার গেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যতবার ডাকা হবে যাবো। আপনাদের মন্ত্রীরা ভয় পাচ্ছেন কেন? মলয় ঘটক ভয় পাচ্ছেন কেন? চারবার ডাকা হয়েছে, একবার কেন গেছেন? একবার কেন গেছেন? চারবার ডাকা হলে একবার কেন যাবেন? আগামীকাল 5 নম্বর বার কেন যাচ্ছেন না তিনি? কেন জেরার মুখোমুখি হতে চাইছেন না? অনুব্রত মণ্ডল কতবার জেরা এড়ালেন এবং তারপরে কি হলো আমরা সবাই জানি, হাসপাতালে তিনি চলে গেলেন। মন্ত্রীরা ভয় পাচ্ছেন কেন? নেতারা ভয় পাচ্ছেন কেন? বলা হয়েছে হ্যাঁ, প্রথম কথা হলো আপনি বলছেন ভয় পাচ্ছে। মলয় ঘটক আজকে অবধি বলেছে প্রেসের কাছে, আমার কাছে নোটিশ এসে পৌঁছয়নি, পৌঁছলেই আমি যাব। আজকে অবধি তার স্টেটমেন্ট আছে। বাকি 4 বার পৌঁছয়, বাকি 4 বার। আরে ওনার তো আইন আছে, তরুণজ্যোতি তিওয়ারি তো এখানে আইনের ছাত্র একজন, উনি তো জানে ওনার ইচ্ছে অনুযায়ী যাবে। হ্যাঁ কি বলছেন? আপনাদের এসপি, আইএএস, আইপিএস, আইএএস, এসপিরা কেন হাজিরা দিচ্ছে না? আরে সিবিআই লয় বাই ল অ্যারেস্ট করুক না, সিবিআই তো আপনাদের অ্যারেস্ট করেন না, অ্যারেস্ট করেন না, অ্যারেস্ট করেন না। চলে গেছে এই অ্যারেস্টের ইচ্ছা আপনাদের আছে, ক্ষমতা থাকলে অ্যারেস্ট করুন। আমরা তো বলছি যে দোষীটাকে শাস্তি দিন। আপনাদের এখন ধরা পড়ার ভয় হয়ে গেছে। আরে অগ্নিমিত্রাপাল দেখুন না, নিরপেক্ষ তদন্ত হলে অগ্নিমিত্রাপাল অ্যারেস্ট হবে, নিরপেক্ষ তদন্ত হলে শুভেন্দু অধিকারী অ্যারেস্ট হবে, নিরপেক্ষ তদন্ত হলে শুভেন্দু অধিকারী অ্যারেস্ট হবে। মাথার দাবি করছে 1 লক্ষ টাকা। আরে নিরপেক্ষ দিয়ে বাবু, বেশ বড় খবরে যাব এবং বিতর্ক 2 নম্বর বিতর্কে আমরা যাব। কিন্তু মিনাক্ষী এই মুহূর্তে কয়লা নিয়ে যে একের পর এক আপডেটস গুলো আসছে, সেই আপডেটস গুলোর দিকে আমরা কিন্তু নজর রাখবো এবং বাংলার যে কয়লা যারা চুরি করছে, যারা বাংলা মায়ের সম্পদ লুটছে, তাদের দিকেও আমাদের কিন্তু নজর থাকবে। কয়লাকাণ্ডে সিবিআই তদন্ত নিয়ে এতক্ষণ আমাদের গরম ডিবেট চলছিল। এবার আপনাদের জন্য দ্বিতীয় ডিবেট, মহারাষ্ট্র পারলে বাংলা কবে পারবে? পেট্রোল ডিজেলের দামে ছাড় মহারাষ্ট্রের, বাংলা কেন পারছে না? যেখানে আমরা দেখছি বারবার পথে নামছে তৃণমূল কংগ্রেস, তারা প্রতীকী আন্দোলন করছে, প্রতিবাদ করছে, তারা পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি নিয়ে সরব হচ্ছে, কিন্তু রাজ্যে 1 টাকা সেস কমানো এছাড়া রাজ্যের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যেখানে বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহ্বান জানাচ্ছেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে যে পেট্রোল ডিজেলের দামে কিছুটা ছাড় দেওয়া হোক, কিন্তু এই রাজ্য অনড় কেন? এটা কি তৃণমূল কংগ্রেসের দ্বিচারিতা? যেখানে তৃণমূল কংগ্রেস রাজ্যের দাম কমাচ্ছে না, কিন্তু তারা কেন্দ্রের বিরুদ্ধে সরব হচ্ছে, বিজেপির বিরুদ্ধে সরব হচ্ছে পেট্রোল ডিজেলের দাম নিয়ে, তৃণমূল কংগ্রেসের দ্বিচারিতা নিয়ে যেখানে প্রশ্ন উঠছে, সেই জায়গায় দাঁড়িয়ে একনাথ শিন্ডে মহারাষ্ট্রের নয়া মুখ্যমন্ত্রী, তিনি ঘোষণা করলেন, তিনি ছাড় দিলেন পেট্রোলে 5 টাকা এবং ডিজেলে 3 টাকা। একটি বিশেষ প্রতিবেদন নজর রাখবো, তারপরে আবার আসবো দ্বিতীয় ডিবেটে। যা পারেননি উদ্ধব ঠাকরে সেটাই করে দেখালেন একনাথ শিন্ডে। মে মাসে পেট্রোল ডিজেলের ওপর এক্সাইজ ডিউটি কমিয়েছিলেন কেন্দ্র সরকার। সেই সময় রাজ্যের শুল্ক ছাড় তো দূরস্থ, কংগ্রেসের সুরে কেন্দ্রকে বিঁধতে দেরি করেনি উদ্ধব ঠাকরে। মারাঠা ভূমে শেষ হয়েছে উদ্ধব জামানা। গত সপ্তাহে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের পর মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে পেট্রোপণ্যের দাম কমানোর কথা বলেছিলেন, কথা রাখলেন মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবারই লিটার প্রতি পেট্রোলে 5 টাকা এবং ডিজেলে 3 টাকা করে কমানো হলো। आज सबसे महत्वपूर्ण जो निर्णय है, जो केंद्र सरकार ने निर्णय लिया था, प्रधानमंत्री जी ने उनके जो केंद्र सरकार का जो टैक्स है वो कम किया था और राज्यों को भी आह्वान किया था
कि आप भी अगर कम करें तो डबल बेनिफिट लोगों को मिल सकता है। यहाँ पर पेट्रोल पे 5 लीटर प्रति लीटर 5 रुपया कम करने का निर्णय और डीजल पे 3 रुपया प्रति लीटर कम करने का निर्णय, ये भी महत्वपूर्ण निर्णय आज लिया है। इससे महंगाई कम हो जाएगी, लोगों को राहत मिलेगी। এরপরই ফের একবার প্রশ্ন উঠতে শুরু করলো, মহারাষ্ট্র পারলে বাংলা পারবে না কেন? এর আগেও কেন্দ্র কর কমালেও রাজ্য সরকার 1 পয়সাও কর কমায়নি। অন্যান্য অবিজেপি রাজ্য নিজেদের মতো করে কর কমিয়েছে, ব্যতিক্রম বাংলা। কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বরম তেলির মুখেও এদিন সেই কথাই উঠে এলো। आप लोग यहाँ के सरकार को बोलिए अपना जो टैक्स लगाया उसका घटा दे। इसीलिए आप लोग का यहाँ जो सरकार है यहाँ टैक्स ज़्यादा लगा हुआ है और हम लोग भी चाहते हैं कि पूरा इंडिया में तेल के दाम एक हो। यहाँ तेल का दाम ज़्यादा है लेकिन कुछ स्टेट अपना अपना टैक्स जो है वो बढ़ा कर रखा है, जिसके कारण से हमारे जो पब्लिक है वो सफ़र करते हैं। শাসক দল অবশ্য সেই পুরনো বক্তব্যই অনড়। বকেয়া মিটিয়ে দিলে 5 বছর কর নেবে না রাজ্য, ফের দাবি কুণাল ঘোষের। পশ্চিমবঙ্গ তো পরিষ্কার বলে দেওয়া হয়েছে, আমাদের বকেয়া ন্যায্য পাওনা 98,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকার দিয়ে দিক, তাহলে আগামী 5 বছর পেট্রোল ডিজেলের উপর 1 নয়া পয়সা কর নেবে না পশ্চিমবঙ্গ সরকার। বাংলার মানুষ কি তাহলে অন্য রাজ্যের দিকে তাকিয়ে থেকেই দীর্ঘশ্বাস ফেলবে? প্রতিবেশী রাজ্যগুলিও যেখানে নিজের ভাগের কর কমিয়ে স্বস্তি দিচ্ছে মানুষকে, সেখানে বাংলায় জ্বালানির জ্বালা অব্যাহত। অন্যান্যরা পারলেও বাংলা কি স্বস্তি দিতে পারবে না? রিপাবলিক বাংলা। জবাব চাই বাংলার দ্বিতীয় ডিবেটে আসবো, কিন্তু এই মুহূর্তে একটা বড় খবর, এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া জুড়ে তোলপাড় করছে যে খবর, ললিত মোদি, ব্যবসায়ী ললিত মোদি পলাতক। এই মুহূর্তে ললিত মোদির সাথে বিয়ে করতে চলেছেন সুস্মিতা সেন। সুস্মিতা সেনের সাথে সম্পর্কে রয়েছেন ললিত মোদি, এমনটাই তিনি টুইট করেছেন। টুইট করে ললিত কুমার মোদি জানিয়েছেন যে এই মুহূর্তে আমরা বিবাহিত নই, কিন্তু আমার বেটার হাফের সাথে একটি হলিডেতে আমরা ছিলাম, এবং জাস্ট ফর ক্ল্যারিটি, নট ম্যারেজ, জাস্ট ডেটিং টুগেদার, দ্যাট টু ইট উইল হ্যাপেন ওয়ান ডে। ললিত মোদির সঙ্গে সুস্মিতা সেনের একাধিক ছবি এর আগে আমরা দেখেছি, এবং অদ্ভুতভাবে মীনাক্ষী বাংলার জামাই হতে চলেছেন পলাতক ললিত মোদি, এমনটা বলাই যায়। এবং সোশ্যাল মিডিয়া জুড়ে এই মুহূর্তে কার্যত ছেয়ে গেছে, বাংলার জামাই হতে চলেছেন পলাতক ললিত মোদি। সুস্মিতা সেনকে বিয়ের জল্পনা, এবং সুস্মিতা সেনের তরফ থেকে এই মুহূর্তে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কিন্তু ললিত মোদির যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেল, সেই টুইটার হ্যান্ডেল, ভেরিফাইড টুইটার হ্যান্ডেল, আমরা এখন অবধি আমরা চেষ্টা করছি জানার ললিত মোদির টুইটার হ্যাক হয়েছেন কিনা। অনেকেই যারা সুস্মিতা সেনের ফ্যান রয়েছেন তারা সোশ্যাল মিডিয়াতে বলছেন যে ললিত মোদির টুইটার হ্যাক হয়ে যায়নি, তো এটা কি বাস্তব? ললিত মোদি সত্যিই কি সুস্মিতা সেনের সাথে ডেট করছেন, এবং সে ডেটিং এর ছবিও আছে এই মুহূর্তে সুস্মিতা সেনের তরফ থেকে। এখনো অফিসিয়ালি কিছু জানানো যায়নি, কিন্তু নিজেই টুইট করে ললিত মোদি জানাচ্ছেন সুস্মিতার সঙ্গে ডেটে রয়েছেন ললিত মোদি মলদ্বীপসে, সম্ভবত মলদ্বীপসে এই মুহূর্তে তারা ছুটি কাটাচ্ছেন, এবং লন্ডন থেকে ফিরে এসেছেন। মলদ্বীপসে ছুটি কাটানোর পর লন্ডনে ললিত মোদি থাকেন দীর্ঘদিন ধরে। পলাতক ললিত মোদি, আইপিএল এর জনক বলা যায় ললিত মোদিকে, এবং একটা সময় আইপিএল চলাকালীন ললিত মোদির সাথে বহু অভিনেতা অভিনেত্রী এবং যারা তারকা রয়েছেন তাদের ছবি দেখা যেত, কিন্তু এই মুহূর্তে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হচ্ছে যে ছবি ললিত মোদির সঙ্গে সম্পর্কে, ললিত মোদির সাথে সম্পর্কে সুস্মিতা সেন নিজেই টুইট করে জানালেন সেই কথা। দ্বিতীয় ডিবেটে ঢুকবো আমরা, যেটা আজ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে তিনি জ্বালানির দামে পেট্রোলে 5 টাকা এবং ডিজেলে 3 টাকা ছাড় দিলেন। আমি সরাসরি একেবারে সোজা চলে যাব মৃত্যুঞ্জয়ের কাছে। মৃত্যুঞ্জয়, এটা তো বাংলা করতে পারবে যেটা মহারাষ্ট্র করতে পেরেছে, যেটা উত্তরপ্রদেশ করতে পেরেছে। আপনারা তো কথায় কথায় উত্তরপ্রদেশে চলে যান, গুজরাটে চলে যান, যেখানে 10 টাকা ছাড় দিয়েছে উত্তরপ্রদেশ, সেখানে বাংলা 1 টাকা সেস কমিয়েছে মাত্র। কিন্তু আপনারাই আবার পথে নামছেন কেন্দ্রের বিরুদ্ধে, আপনারাই বলছেন জ্বালানির দাম বাড়ছে কেন? আপনাদের দ্বিচারিতা নয় এটা? দ্বিচারিতা কার, আমি কিছুক্ষণ বললেই, আমার অন্তত 1 মিনিট সময় দিলে আমি ক্লিয়ার করে দিতে পারি। এক হলো যে পেট্রোলের আজকের পশ্চিমবঙ্গের দাম হলো 104 টাকা 65 পয়সা, তার মধ্যে বেস প্রাইস হলো 48 টাকা 23 পয়সা,
সেন্ট্রাল গভর্নমেন্ট ট্যাক্স নেয় হলো 27 টাকা 90 পয়সা এবং স্টেট গভর্নমেন্টের ভ্যাট নেয় হলো 19 টাকা 27 পয়সা। এরপরে ডিলারের কমিশন আছে আর এক্সট্রা কিছু চার্জেস আছে। রাজ্যের ট্যাক্স কিন্তু শতাংশের হিসেবে নয়, টাকা হিসেবে নয়। আমি টাকাটার কথা বলছি যে এই 104 টাকা 65 পয়সা ব্রেকআপটা বললাম আপনাকে। তো যদি এই দর্শকের জেনে নেওয়া উচিত, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট প্রায় 28 টাকা নেয় আর রাজ্য সরকার প্রায় 19 টাকা নেয়। তার মানে অলরেডি সেন্ট্রাল গভর্নমেন্টের চেয়ে আমরা 9 টাকা ট্যাক্স কম নিই। প্রথম কথা, আমরা প্রথম দাবি যে বেস প্রাইসটা কমিয়ে দেওয়া হোক। আর এই যে ট্যাক্সের যে ডিফারেন্স সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টে, এটা এক করে দেওয়া হোক। সেন্ট্রাল গভর্নমেন্ট যদি 19 টাকা নেয় আমরা 19 টাকা নিক, বা সেন্ট্রাল গভর্নমেন্ট যদি 15 টাকা নেয় 15 টাকা। মৃত্যুঞ্জয় আমাদের সময় যেহেতু খুব শর্ট, একদম শর্ট করে ওপেন হাউস ডিবেট করে দিচ্ছি। বাংলার মানুষ জানতে চায় না এত কিছু, বাংলার মানুষ জানতে চায় না এই কাপটার মধ্যে কেন্দ্র কত টাকা দিচ্ছে এবং রাজ্য কত টাকা দিচ্ছে। তুমি আমাকে বলো, এই কাপে যদি আমি পেট্রোল ঢালি, এই কাপে যদি আমি ডিজেল ঢালি, এর মধ্যে থেকে কত টাকা কেন্দ্র নিচ্ছে, কত টাকা রাজ্য নিচ্ছে, সেটা তো বাংলার মানুষ জানতে চায় না। মৃত্যুঞ্জয়, তোমাদের কাছে ক্ষমতা আছে কি? তোমাদের কাছে যদি মহারাষ্ট্র পারে, যদি এতগুলো রাজ্য পারে, বাংলার সরকার কেন পারবে? উত্তরপ্রদেশের কথাটা তুমি বললে, উত্তরপ্রদেশ 10 টাকা মহারাষ্ট্র এইটা জেনে নিতে হবে। মহারাষ্ট্র না হয়নি আমি 10 সেকেন্ড তরুণজ্যোতি কিছু বললে তো অসমে চলে যান, ত্রিপুরাতে চলে যান। এক্স্যাক্টলি, অসম কমিয়েছে, ত্রিপুরা কমিয়েছে, মণিপুর কমিয়েছে। আপনি একদম ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। আপনার পয়েন্ট ধরেই বলছি, আজকে উত্তরপ্রদেশ বা মহারাষ্ট্রের প্রধানমন্ত্রী আবাস যোজনায় মানে 7800 কোটি টাকা, 7800 কোটি টাকা বাকি নেই, পশ্চিমবঙ্গের বাকি আছে। তফাৎটা এই জায়গায়, যদি দ্বিমাতৃসুলভ আচার করে, আমাদের অর্থনৈতিকভাবে যদি পঙ্গু করে দেওয়ার চেষ্টা করে কেন্দ্রীয় সরকার, তাহলে আমরা কি করে করবো? আমরা তো বলছি আমাদের আমপানের 34,000 কোটি টাকা দিয়ে দেওয়া হোক, আমাদের 100 দিনের কাজের টাকা দিয়ে দেওয়া হোক, আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দিয়ে দেওয়া হোক। আমরা 5 বছরের জন্য ট্যাক্স নেবই না। এই যে 19 টাকা আমরা পেট্রোলের ট্যাক্স নিচ্ছি, আমরা 1 টাকাও নেব না, 19 টাকাই ছেড়ে দেবো। আমরা তো দলের তরফ থেকে বলে দিয়েছি, সরকারও আমাদের তোমাদেরকে জিএসটিও দেওয়া হয়েছে বকেয়া। সৈকত সরকার বলছো রান্নার কাছে জিএসটি না। আমাকে একটা কথা বলো মৃত্যুঞ্জয়, আমাকে একটা কথা বলো। সরকারে মৃত্যুঞ্জয় আমাদের এই যে একটা ভোট, এই যে এখানে কালিটা লাগে, প্রত্যেকটা সরকারকে আমরা পাঠাই আমাদেরকে রিলিফ দেওয়ার জন্য। বাংলার সরকার কি 1 টাকা রিলিফ দিতে পারে না? সৈকত, বাংলার সরকার আগে 1 টাকা রিলিফ করে দিয়েছে। শোন, আমি 30 সেকেন্ড আমি প্রথমে একটু বলি। তুমি প্রথমে তোমার এই টিভি চ্যানেলে আমি দেখলাম ললিত মোদী নাকি বাংলা জামাই হচ্ছে। চোর ভাইপোর রাজ্যে চোর জামাই আসছে, দিল্লির চোখে সানগ্লাস পরা, কালো চশমা, কেউ চোরকে দেখতে পাচ্ছে না। ঠিক যেভাবে মৃত্যুঞ্জয় এখানে কয়লা চোরকে দেখতে পায় না, ওখানে ললিত মোদীকে বিজেপি দেখতে পায় না। আমি মৃত্যুঞ্জয় টাইম কম তোমাকে বলতে দেবো। স্বাভাবিকভাবে গোটা দেশের সরকারও চোরকে খুল্লা ছেড়ে দিয়েছে, গোটা রাজ্যের সরকারও চোরদেরকে বাংলায় লুট করতে ছেড়ে দিয়েছে। আসলে প্রশ্নটা হচ্ছে যে বলছিল মৃত্যুঞ্জয় আমফানের টাকা দিয়ে দিলে নাকি পেট্রোলের দাম কমবে। আচ্ছা বলো তো, আমফানের টাকা চুরি করবে তৃণমূলের মাঝারি ছোট নেতারা, তার জন্য পেট্রোলের দাম আমরা ভরবো, জনগণ ভরবে, এটা কোনো লজিক হতে পারে না। আমার বক্তব্য, গোটা দেশের সরকারকে পেট্রোলের দাম যেমন কমাতে হবে, তেমনি রাজ্যের সরকারকে বেহিসাবি খরচ কমিয়ে জনগণকে রিলিফ দিতে হবে। যারা নিজেদের নেতাদের ছেলেদের নামে মেলে সৈকত কি বলতে চাইছেন? কি খরচ কমাতে হবে? 30 সেকেন্ড সময় নিন, কি খরচ কমাতে হবে? পরিষ্কার ভাবে বলছি, 2 লক্ষ টাকা বীজ মত, 2 লক্ষ টাকা ক্লাবে অনুদান, তৃণমূলের ভাগ বাটোয়ারায় খুন হওয়া 2 লক্ষ টাকা অনুদান, এসবের বেলা সরকার টাকা দেবে কেন? সরকার সেই টাকা পেট্রোল অনুদান হিসেবে দেবে। আসবো আপনার কাছে, আসবো। সরকারটা তো মা মাটি মানুষের সরকার, তাহলে তৃণমূলের সরকার কেন মানুষের কথা ভাববে না? কেন ট্যাক্সের কথা ভাববে? এটা তো তৃণমূলের জনগণের পলিসি নয়। তৃণমূল তো চায় যে মানুষকে রিলিফ দিতে। 500 টাকা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, তাহলে সেই অনুদান যদি দিতে পারো, তাহলে এখানে 2 লক্ষ টাকা করে অনুদানগুলো, দাম খয়রাতিগুলো বন্ধ করে পেট্রোলের দাম কেন কমাতে পারো না? আমি অর্চনাদির কাছে যাবো, তারপরে একেবারে দুজন তৃণমূল মুখপাত্র থেকে উত্তর নেব। অর্চনাদি বেসিক যে জায়গা বাংলা, সেই বেসিক জায়গাটাকে আমরা ভুল করছি। আমি বলছি বাংলার কাছে একদম সত্যি ক্ষমতা নেই। আজকে রাজ্যের কাছে সত্যি হয়তো ক্ষমতা নেই। বাংলা দেউলিয়া হতে চলেছে শ্রীলঙ্কার মতো। আর এখানে রোজগারটা হলো মদের দাম কমিয়ে, মদের বিক্রি বাড়িয়ে, তার উপরে বাংলা চলে। তারপরে কথা হলো
আমাদের যে বিবৃতিটা দিল কেন্দ্র সরকার 27 টাকা পায়, সেই 27 টাকা থেকে আবার রাজ্যে প্রতি লিটারে কত ফেরত আসে সেটা মেনটেন করলো না, সেটা উনি মেনশন করেন। উনি অর্থহীন কথাবার্তা বলে আপনি ভয়ানক কথা বলছেন। আপনি বলছেন রাজ্যকে দেউলিয়া করে দিচ্ছে এই সরকার। তরুণ জ্যোতি, তোমার কি মনে হয়? না, আমি একটু ফ্যাক্টের কথা বলি। এতক্ষণ সবার ডেটা শুনলাম, মৃত্যুঞ্জয় দার অনেক ডেটা ফেটা দিলেন। উনি বললেন ওয়েস্ট বেঙ্গল ট্যাক্স 19 টাকা, সেন্ট্রাল ট্যাক্স 28 টাকা। ফ্যাক্ট, একদম ফ্যাক্ট। যেটা উনি বললেন না, 14 ফিনান্স কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী সেন্ট্রাল যে ট্যাক্সটা পায় তার 46% স্টেট ফেরত পায়। সেই হিসাবে কি হচ্ছে, স্টেট পাচ্ছে 29 টাকা, সেন্ট্রাল পাচ্ছে 16 টাকা। অন্যান্য সরকারগুলো কমাতে পারে, পশ্চিমবঙ্গ সরকার কমাতে পারে না। আসলে আবার কি বলতো, পুরোনো একটা কথা আছে, ঘর জ্বালানি পর বোলানি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হলেন সেই ঘর জ্বালানি পর বোলানি। এবং আজকের দিনে বিজেপি প্রথম থেকেই ফেক প্রপাগান্ডা করে, সেটা তরুণজ্যোতি বলে দিল। 10 সেকেন্ড। আচ্ছা বলো। আর হচ্ছে মৃত্যুঞ্জয় বললো না 98,000 কোটি টাকা আমাদের দাবি আছে, বকে আছে। ওটা এখন দাবি অনেক কিছু করতে পারে। কালকে ময়ূক তুমিও দাবি করতে পারো, রাজ্য থেকে আমার 2 লক্ষ কোটি টাকা দাবি আছে। দাবি আর পাওনা এক নয়, এটা তৃণমূল কি বুঝেও বুঝতে চায় না? আমফানে টাকা দাবি আছে, ভাই কোথায় চুরি করেছো আমফানের টাকা? আমফানের টাকাগুলো চুরি কেন করেছো বলো না? প্রদীপ্তর কাছে একটা আমার প্রশ্ন আছে। প্রদীপ্ত, অপরিশোধিত তেলের দাম যদি বাড়ে তাহলে তো রাজ্যের ক্ষেত্রেও ভ্যাট কিন্তু একই থাকে। মানুষের উপর কর চাপছে, কিন্তু রাজ্য কিন্তু তার রাজস্বটা নিয়ে নিচ্ছে, অর্থাৎ মানুষের উপর চাপছে বোঝা, অথচ রাজ্যের পৌষ মাস সেটা কিন্তু হচ্ছে, অথচ দাম কমানোর ক্ষেত্রে হাজারো তখন যুক্তি। না ফেক প্রপাগান্ডায় বিজেপি এগিয়ে, সেটা যে কেউ স্টাডি করলে বুঝবে। আসলে গত কয়েকদিনে ক্রুড অয়েলের দামও $20 বেশি কমে গেছে, সেটাও জনগণ দেখছে। জনগণ এটাও দেখছে যে আজকে প্লিজ এই এত দাম কমানোর পরেও আজকে মুম্বাইতে পেট্রোলের দাম, এত দাম কমানোর পরেও আজকে মুম্বাইয়ে ডিজেলের দাম হচ্ছে 97.28 টাকা। কলকাতায় সেটার দাম হচ্ছে 92.76 টাকা, অর্থাৎ এক জায়গায় 92 টাকা, সেটা কলকাতা। আর দাম কমানোর পরে মুম্বাইতে হচ্ছে 97, নাসিকে হচ্ছে 96, পুনেতে হচ্ছে 95, বিহারের পাটনায় 94, রায়পুরে 95 এবং রাঁচিতে 94, সালেমে 95। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় তৃণমূল সরকারের থেকে বেশি। এদিকে বাকি সব জায়গায় কমিয়েছে, রাজ্য কমায়নি। দেখুন, রাজ্য ট্যাক্স নিচ্ছে না। অর্চনাদি, আমরা না তথ্য বিকৃত করে বলি না, আর আপনার মতন পেগাসাস নিয়ে কথা বলি না। প্রদীপ্ত, আমাকে একটা কথা বলো, 1 টাকাও তোমরা সিম্বলিক্যালি তোমরা কেন 1 টাকাও কমাচ্ছ না? কমিয়েছে তো। কে কমিয়েছে? সেটা তো সরকার কখন বলেছে? তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স, শোনো, মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে বলেছে আমাদের আগেই 1 টাকার বেশি কমিয়েছি। সেই টাকাটা তোমার কাছে, আমার কাছে তথ্য আছে, দুবার কমানো হয়েছে। কিন্তু তারপরে আলাদা করে, আচ্ছা মৃত্যুঞ্জয় তুমি বলো, আলাদা করে ইন্ডিভিজুয়ালি 1 টাকা কমানো হয়েছিল 3 মাস আগে, একদম কমানো হয়েছে, একদম কমানো হয়েছে, একদম কমানো হয়েছে। আচ্ছা, এটা কি গিমিকের রাজনীতি মৃত্যুঞ্জয়? এটা কি গিমিকের রাজনীতি? 3 মাস আগে তো কমানো হয়নি, গত বছর কমানো হয়েছিল 1 টাকা শেষ। 1 টাকা কমানো হয়েছে, আমরা কমিয়েছিল 1 টাকা, এই সরকার কমিয়েছে। গত বছর কমানো হয়েছিল, 3 মাস আগে নয়, 3 মাস আগে নয়। আমরা তথ্য দেবেন না, বলুন। না, এই যে তরুণজ্যোতি তিওয়ারি যে এত কথা বললো, আমার বক্তব্য হলো পরিষ্কার যে আমরা রান্নার গ্যাসে তো জিএসটি না হয়, জিএসটি যখন চালু হয়েছিল তার রান্নার গ্যাসের 1000 টাকা হচ্ছে না। মৃত্যুঞ্জয় বলে নিন, 30 সেকেন্ড সময় নিন। মৃত্যুঞ্জয় 30 সেকেন্ড নিয়ে নিন, বলুন। যে আজকে ভারতবর্ষের প্রত্যেকটি জায়গায় আমরা তো বলছি, যখন এই যে বলছে টাকা আমরা দাবি, আমাদের দাবি নয়, সংসদে দাঁড়িয়ে জিএসটি ইমপ্লিমেন্টেশনের আগে সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছিল প্রত্যেকটি রাজ্যকে যদি জিএসটির যে লসটা হবে সেটা দিয়ে দেওয়া হবে। ভারতবর্ষের সরকার, কেন্দ্রীয় সরকার এখনো অব্দি পশ্চিমবঙ্গের কয়েকদিন আগেও টাকা পেয়েছে। কত টাকা বাকি আর কত টাকা দিয়েছো? তুমি বলো, কত টাকা বাকি, কত টাকা দিয়েছো? কত টাকা বাকি, কত টাকা দিয়েছো? কত টাকা বাকি? কথা বলে শোনা যাবে না, 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 শোনা যাবে না। তরুণজ্যোতি, একেবারে যদি এখানে কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, আমফান থেকে শুরু করে একেবারে পেট্রোলের দাম কমানো, সব জায়গাতেই কেন্দ্রের বঞ্চনার অভিযোগ, বিমাতৃসুলভ আচরণ করার অভিযোগ, এটা কিন্তু উঠেই যাচ্ছে। মিনাকি, প্রাকৃতিক দুর্যোগ হলে মানুষের কষ্ট পায়, তৃণমূল নেতারা পার্টি করে কেন জানো তো? টাকা আসবে,
ত্রাণ আসবে, ত্রিপল আসবে, আর এরা চুরি করবে। 21শে জুলাই যা হচ্ছে, 21শে জুলাই সেই চুরির টাকাতেই তো হচ্ছে। 21শে জুলাই ডিম্বাত হবে, সেই চুরির টাকাতেই হবে, সেই চুরির টাকাতেই হবে। আর তোমাদের লোকরা বাচ্চা বাচ্চা মেরে রেপ করছে রে ভাই, হাত খালি রাখো, হাত খালি রাখো। মৃত্যুঞ্জয় বলে নি টাইমার সৈকত আমি তোমার কাছে আসছি। মৃত্যুঞ্জয় বলে নাও, তরুণ বলে নাও। না, এই বারবার যে টাকাগুলো আসে কেন্দ্রের থেকে, সেই টাকাগুলো তৃণমূল যখন আসে মানুষদের সাহায্যের জন্য, সেগুলো চলে যায় বেসিক্যালি তৃণমূল নেতাদের মহোৎসবে। কোন রাজ্যে দেখেছো বলো তো যে এই কাটমানি ফেরত দেওয়ার ফর্ম হয়? ভুল করে নাকি টাকা চলে গেছিল, কেউ কিচ্ছু বুঝতে পারেনি, কারোর নামে কোনো কেস হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আমি দেখবো কি দেখেছে, কটা প্রধান অ্যারেস্ট হয়েছে, কজনের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে। মানুষের জন্য টাকা আসে, সেই টাকা মানুষের কাছে যায় না, যায় তৃণমূলের নেতাদের পকেটে। মানুষের জন্য টাকা আসে, সেই টাকা দিয়ে তৃণমূল নেতারা তাদের তাজমহল বানায়। মানুষের জন্য টাকা আসে, সেই টাকা চুরি করে শান্তিনিকেতন তৈরি হয়। মানুষের টাকা চুরি করে এদের নেতাদের ঘর চলে। আজকে যে বললো তাজমহল না তাজমহল নিয়ে বললো ঠিক বলেছে। আজকে গোয়াতে টেন্ডার ছাড়া পাস হয়ে যাচ্ছে, আর প্রশ্ন করলে সাংবাদিকরা যখন প্রশ্ন করছে তখন বলছে যে তাজমহলের সময় তো শাহজাহান টেন্ডার ডাকেনি। অদ্ভুত মানে হ্যাঁ, সব জায়গায় টেন্ডার হয়, তুমি ছাড়ো না। এরপরে এইসব না শুভেন্দু অধিকারী হাত পেতে টাকা নিয়েছে, নারদে হাত পেতে টাকা নিয়েছে, অ্যারেস্ট করো। তোমরা যদি এত সৎ হয়ে থাকো, শুভেন্দু অধিকারীকে ডাকছো না কেন? সিবিআই ডাকছে না কেন? যা যা অভিযোগ করছে সব ঠিক আছে, কিন্তু ভোটের আগে বিজেপি কি বলেছিল? গোটা দেশে 8 দিনের কথা বলেছিল, আর এখন পকেট ফাঁকা করে পেট্রোলের দাম 100 টাকা। এ রাজ্যের সরকারের বিরুদ্ধে যা যা অভিযোগ বিজেপি করছে আমি একমত, তৃণমূল দুর্নীতিগ্রস্ত, কিন্তু গোটা দেশে পেট্রোলের ডিজেলের দাম বাড়ছে কারণ আম্বানি আদানি ওইসব প্রশ্ন দাম কমে না কেন? তোমাদের সরকার পেট্রোল ডিজেল সব বেচছো, আম্বানি আদানির পয়সায় দল চালাচ্ছো। বলছি তো গোটা দেশে বিজেপি মানুষকে বাঁচতে দেবে না, রান্নার গ্যাস পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে মানুষকে বাঁচতে দেবে না। বিজেপি সরকারটা আমি সবাইকে থামাচ্ছি আবারও এই একটাই কথা বলে যে আমরা চাই, সাধারণ মানুষ চায় তেলের দাম কমুক, এবং তেলের দাম যেই কমাক, কেন্দ্র কমাক বা রাজ্য কমাক, মানুষকে রিলিফ দিক। আপাতত এখানে আমরা এই ডিবেট 2 শেষ করছি, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। হাইকোর্টের নির্দেশ মেনে মেধা তালিকা প্রকাশ। 2016 সালে এসএলএসটি মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। প্রথম ধাপে প্রকাশ করা হলো নবম এবং দশম শ্রেণীর নম্বর সহ পূর্ণাঙ্গ নম্বর সহ মেধা তালিকা। ধাপে ধাপে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর তালিকাও প্রকাশ করা হবে 15 জুলাইয়ের মধ্যে। এই তালিকা প্রকাশের যে ডেট, সেই ডেট ছিল হাইকোর্টের নির্দেশ মতোই সিবিআই এর এক্সপার্টদের সাহায্য নিয়ে প্রকাশ হলো মেধা তালিকা। জানা যাচ্ছে সিবিআই আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক হয় এসএসসি কর্তাদের, তারপরে মেধা তালিকা প্রকাশ করা হলো। আমাদের সঙ্গে রয়েছে নিউজ রুম থেকে ঈশানদেব চট্টোপাধ্যায়। 15 জুলাইয়ের মধ্যে মেধা তালিকা প্রকাশের কথা জানানো হচ্ছিল, সেই নির্দেশ মেনেই কিন্তু ঈশান অবশেষে প্রকাশিত হলো এই মেধা তালিকা। আর কি তথ্য পাচ্ছ? দেখো, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে কিন্তু এসএসসির তরফ থেকে এই মেধা তালিকা প্রকাশ করা হলো। তার কারণ কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে 2022 সালের 15 জুলাইয়ের মধ্যে 2016 সালের যে পরীক্ষা হয়েছিল তার মেধা তালিকা প্রকাশ করতে হবে, এবং ধাপে ধাপে কিন্তু সেই তালিকা প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই অনুযায়ী কোর্টের নির্দেশই মেনে নেওয়া হলো, এবং আজকে সিবিআই এর উপস্থিতিতে কিন্তু এই তালিকা এসএসসির তরফ থেকে প্রকাশ করা হলো। এবং নবম এবং দশম, এই দুটি নবম এবং দশম শ্রেণীর জন্য আপাতত শিক্ষক নিয়োগের যে মেধা তালিকা, সেই তালিকা প্রকাশ করা হয়েছে। বাকিগুলিও ধাপে ধাপে প্রকাশ করা হবে। অর্থাৎ কলকাতা হাইকোর্ট এসএসসির নিয়োগ প্রক্রিয়াকে দুর্নীতিমুক্ত করার প্রক্রিয়ায় যে ধরনের পদক্ষেপ নিয়েছে বা যে ধরনের নির্দেশ এখনো পর্যন্ত দিয়েছে এসএসসির তরফ থেকে, কিন্তু সেই নির্দেশ প্রাথমিকভাবে মেনে নেওয়া হচ্ছে এবং সেই অনুযায়ী কিন্তু পদক্ষেপ করা হচ্ছে। একদমই আপাতত ধন্যবাদ ঈশানদেব তোমাকে। জবাব চাই বাংলা আজ এ পর্যন্তই। কাল ফের কথা হবে চোখে চোখ রেখে।
এরপর দেখুন 294 দেশের 1 নম্বর হিট নিউজ শো স্বর্ণালীর সঙ্গে। নজর থাক রিপাবলিক বাংলায়। নমস্কার।